এক আইপিএস অফিসারের কাহিনী। এক আইপিএস অফিসারের গাড়ির সামনে হঠাৎ এক বৃদ্ধা ভিখারিনী এসে খাবার চাইতে শুরু করলেন। সেই ভিখারিনী আসলে তার নিজের গর্ভধারিণী মা ছিলেন। তারপর কি হলো বন্ধুরা? জীবন কখনো কখনো এমন মোড় নিয়ে আসে যেখানে মানুষের সাহস ও আবেগের আসল পরীক্ষা হয়। আজকের গল্পটি এমন এক ছেলের যে জীবনের কঠিনতম পরিস্থিতির মোকাবিলা করেও হার মানেনি। এটি অমিত শর্মার কাহিনী। এমন এক শিশু যাকে ছোটবেলাতেই মায়ের থেকে বিচ্ছিন্ন হতে হয়েছিল, অনাথ আশ্রমে বড় হতে হয়েছিল এবং পরিস্থিতির সাথে লড়তে লড়তে সে একজন কড়া ও সৎ আইপিএস অফিসার হয়ে উঠেছিল। কিন্তু গল্পটি এখানেই শেষ নয়। ভাগ্যের এক এমন খেলা হলো যে যখন অমিত নিজের কর্তব্যে নিযুক্ত ছিল, তখনই রাস্তার ধারে সে এক বৃদ্ধা মহিলাকে দেখতে পেল। সেই মহিলা তার জীবনের সাথে গভীরভাবে জড়িয়েছিলেন, কিন্তু অমিত সে বিষয়ে অবগত ছিল না। তবে কে ছিলেন সেই মহিলা? কেন তিনি অমিতকে বেটা বলে ডাকলেন? সেই যন্ত্রণাদায়ক বিচ্ছেদেও পেছনের সত্যই বা কী ছিল? এই গল্পে আপনারা পাবেন এক ছেলের লড়াই, এক মায়ের মমতা এবং সেই পরিস্থিতির ছবি যা যে কোনো মানুষকে ভেতর থেকে ভেঙে দিতে পারে। কিন্তু অমিতের মতো মানুষরা সেগুলো জয় করে দৃষ্টান্ত হয়ে দাঁড়ান। লখনৌরের এক ছোট মহল্লায় বাস করা রমেশ শর্মার পরিবার অত্যন্ত সুখী ছিল। রমেশ প্রতিদিন সকালে দিনমজুরির কাজে বেরিয়ে যেত এবং তার স্ত্রী সবিতা দেবী বাড়িতে থেকে 4 সন্তানের দেখাশোনা করতেন। তাদের বড় ছেলের নাম ছিল অমিত শর্মা, যার বয়স ছিল মাত্র 7.5 বছর। অমিত ছাড়াও সবিতার আরও 3টি ছোট সন্তান ছিল, পূজা, মনোজ এবং সবার ছোট গুড্ডু, যে তখন সবিতার কোলে মাত্র 6 মাসের ছিল। রমেশ সাধারণ মজুর হলেও তার পরিবারে আনন্দ ও ভালোবাসার কোনো অভাব ছিল না। সে তার হাড় ভাঙা খাটুনির উপার্জনে পরিবারের অভাব মেটাত এবং সন্তানদের মুখে হাসি দেখে তার সব ক্লান্তি দূর হয়ে যেত। সবিতা দেবীও একজন আদর্শ গৃহিণী ছিলেন, যিনি ভালোবাসায় ঘর সাজিয়ে রাখতেন। বলা হয় যে জীবনের প্রতিটি সুন্দর সফরের পেছনে কিছু অদেখা মোড় লুকিয়ে থাকে। রমেশের পরিবারের সাথেও তেমনটাই ঘটল। একদিন যখন রমেশ প্রতিদিনের মতো কাজে গিয়েছিল, তখনই সে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হল। এক দ্রুতগামী ট্রাক রমেশকে ধাক্কা মারে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু ভাগ্য সহায় ছিল না এবং হাসপাতালে পৌঁছানোর আগেই রমেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করল। যখন এই দুঃখজনক খবর সবিতা দেবীর কাছে পৌঁছালো, তখন তার পৃথিবী যেন লণ্ডভণ্ড হয়ে গেল। সে অঝরে কাঁদতে লাগল। পাড়া প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দিতে এলেও কেউ তার ভাঙা মন জোড়া লাগাতে পারল না। রমেশের শেষকৃত্য সম্পন্ন হল এবং কয়েকদিন শোকসভাও চলল। কিন্তু সময় তো কারো জন্য থেমে থাকে না। ধীরে ধীরে প্রতিবেশীরা নিজ নিজ জীবনে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু সবিতা দেবীর জন্য সময় যেন থমকে গিয়েছিল। তার কাঁধে এখন 4 ছোট সন্তানের দায়িত্ব ছিল। রমেশ চলে যাওয়ার পর কিছুদিন প্রতিবেশীরা সাহায্য করলেও সময়ের সাথে সেই সাহায্য বন্ধ হয়ে গেল। ঘরে খাবারের অভাব দেখা দিল। সন্তানদের ক্ষুধার্ত মুখ দেখে সবিতা দেবীর বুক ফেটে যেত। এখন সে বুঝতে পারল যে তাকে নিজেকেই কিছু করতে হবে। স্বামী রমেশ শর্মার মৃত্যুর পর সবিতা দেবীর জীবন অন্ধকারে ডুবে গিয়েছিল। 4 ছোট ছোট বাচ্চার সাথে একা মায়ের জন্য জীবনের প্রতিটি দিন এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। সবিতা হার মানল না এবং বাচ্চাদের জন্য অন্যের বাড়িতে কাজ করার সিদ্ধান্ত নিল। সে ভোরে উঠে অনেক বাড়িতে ঝাড়ু পোছা এবং বাসন মাজার কাজ করতে যেত। কিন্তু সমস্যা ছিল যে সবিতার কাছে 6 মাসের এক শিশু গুড্ডু ছিল, যাকে সে বাড়িতে একা ফেলে রেখে যেতে পারত না। অন্য 3 সন্তান অমিত, পূজা ও মনোজও এত ছোট ছিল যে তারা নিজের খেয়াল রাখতে পারত না। বাধ্য হয়ে সবিতা কখনো কখনো গুড্ডুকে কাজে সাথে নিয়ে যেত এবং বাকি সন্তানদের ঘরে আটকে রেখে যেত। কিন্তু এই ব্যবস্থা বেশি দিন চলল না। কাজের সময় বাচ্চাদের চিন্তায় সবিতা ঠিকমতো কাজ করতে পারত না। তার ক্লান্ত চোখ আর দুর্বল শরীর দেখে মানুষজন তাকে ধীরে ধীরে কাজ থেকে ছাড়িয়ে দিতে শুরু করল। এখন সবিতার কাছে না ছিল কাজ, না ছিল ঘরে এক দানা খাবার। তার বাচ্চারা খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে রুটি চাইত, কিন্তু সে তাদের খালি থালা দেখে শুধু কাঁদত। সে দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে নিজেকে প্রশ্ন করত, আমি কি একজন ভালো মা? দিন রাত খিদের যন্ত্রণায় বাচ্চাদের কান্নার আওয়াজ সবিতার মন ভেঙে চুরমার করে দিত। সে রাত জেগে ভাবত, আমার বাচ্চারা না খেয়ে মরে যাবে, আমি কি করব? একদিন যখন বাচ্চারা 2 দিন ধরে কিছু খায়নি এবং তাদের চোখে ক্লান্তি ও ব্যথা স্পষ্ট ফুটে উঠেছিল, তখন সবিতা বুকে পাথর চাপা দিয়ে এক কঠিন সিদ্ধান্ত নিল। সে ভাবল,
আমি আমার বাচ্চাদের অনাথ আশ্রমে ছেড়ে দেব, যাতে তারা না খেয়ে না মরে। সেখানে অন্তত তারা খাবার তো পাবে। এই সিদ্ধান্ত নেওয়া সবিতার জন্য সহজ ছিল না। সে তার সন্তানদের কোলে তুলে নিয়ে চোখে জল নিয়ে এক অনাথ আশ্রমে, স্নেহ বালাশ্রয় গৃহ গেল। অনাথ আশ্রমের দরজায় পৌঁছে সবিতা এক মুহূর্তের জন্য থেমে গেল। তার হাত কাঁপছিল, বুক ধড়ফড় করছিল। সে নিষ্পাপ চোখের দিকে তাকাচ্ছিল, যারা তাকে বিশ্বাস ভরে দেখছিল। অবশেষে সে দরজায় কড়া নাড়ল। আশ্রমের কর্মীরা বাইরে এলেন। সবিতা অঝরে কাঁদতে কাঁদতে কাঁপানো গলায় তার কাহিনী শোনাল। আমি এই অবোধ শিশুদের পালতে অক্ষম। এদের আপনাদের আশ্রমে রেখে দিন। অন্তত এখানে এদের খিদের জ্বালায় ছটপট করতে হবে না। আশ্রমের লোকজন তার অবস্থা দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন। তারা বাচ্চাদের ভেতরে ডাকলেন। সবিতা এক এক করে সন্তানদের জড়িয়ে ধরল, তাদের কপালে চুমু খেল এবং কানে কানে ফিসফিস করে বলল, মা তোদের খুব ভালোবাসে, কিন্তু পরিস্থিতির কাছে হেরে গেল। অমিত যে এখন কিছুটা বড় হয়েছিল, সে তার মায়ের চোখে জল দেখছিল। সে বুঝতে পারছিল না মা কেন তাদের ছেড়ে যাচ্ছে। সে মায়ের আঁচল ধরে বলল, মা, আমাকে ছেড়ে যেও না। আমি না খেয়ে থাকব, কিন্তু তোমাকে ছাড়া থাকব না। সবিতার আত্মা কেঁপে উঠল, চোখের জল ধারা হয়ে বইতে লাগল। কিন্তু পরিস্থিতি এতই কঠোর ছিল যে বাধ্য হয়ে তাকে সন্তানদের ছেড়ে যেতে হলো। সে বাচ্চাদের থেকে দূরে পা বাড়ালো। প্রতিটি পদক্ষেপের সাথে তার হৃদয় ভেঙে যাচ্ছিল। সে বারবার ফিরে ফিরে সন্তানদের দেখছিল, যাদের নিষ্পাপ চোখে এক প্রশ্ন ছিল, মা, তুমি কি আবার আমাদের সাথে দেখা করতে আসবে? সবিতা চলে যাওয়ার পর বাচ্চারা ধীরে ধীরে অনাথ আশ্রমের পরিবেশের সাথে মানিয়ে নিতে শুরু করল। অনাথ আশ্রমের কর্মীরা বাচ্চাদের খেয়াল রাখতেন, কিন্তু মায়ের মমতার জায়গা কেউ নিতে পারে না। সময় বয়ে গেল। কিছু সময় পর অমিতের ছোট ভাই বোন পূজা, মনোজ এবং গুড্ডুকে দত্তক নেওয়ার জন্য মানুষ এলো। কিন্তু অমিতকে কেউ দত্তক নিতে চাইল না, কারণ সে কিছুটা বড় হয়ে গিয়েছিল। অমিতের চোখে আবার সেই একই প্রশ্ন ছিল, আমি কি কারো কাছে স্পেশাল হতে পারবো? কিন্তু অমিত হার মানেনি। সে ঠিক করল যে একদিন সে তার মাকে খুঁজে বের করবে এবং নিজের জীবনকে এতটাই বড় বানাবে যে কেউ তাকে অনাথ মনে করবে না। ওদিকে সবিতা দেবীও পুরোপুরি ভেঙে পড়েছিলেন। সন্তানদের ছাড়ার পর সে এদিক ওদিক ঘুরে বেড়াত, কাজ খুঁজত, কিন্তু মনের শূন্যটা তাকে শান্তিতে বাঁচতে দিত না। ভাগ্যের নিষ্ঠুর খেলায় একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে তার অ্যাক্সিডেন্ট হলো। যখন তার জ্ঞান ফিরল, তখন সে হাসপাতালের বিছানায় ছিল। এই দুর্ঘটনার পর তার মানসিক ভারসাম্য বিগড়ে গেল। সে সন্তানদের নাম তো মনে করতে পারত, কিন্তু কোথায় তাদের ছেড়েছিল তার সব ভুলে গিয়েছিল। অনাথ আশ্রমে থেকে অমিত শর্মা তার স্কুলের পড়াশোনা শেষ করল। সে একজন মেধাবী এবং পরিশ্রমী ছেলে ছিল, কিন্তু তার মনে সবসময় এক শূন্যতা থাকত, বাবা মায়ের ভালোবাসার অভাব। অমিত প্রায়ই জানলা দিয়ে সেই মানুষদের দেখত যারা বাচ্চাদের দত্তক নিতে আসতো। তারা ঝকঝকে দামি গাড়িতে আসতো, দামি পোশাক পরত। অমিত ভাবত, কাশ আমার জীবনে যদি এমন হতো, বড় গাড়ি হতো, ভালো পোশাক থাকতো, আর লোকে আমাকে সম্মানের সাথে দেখত। অমিতের মনেই কিছু হওয়ার স্বপ্ন জাগতে শুরু করলো। সে বুঝতে পেরেছিল যে দারিদ্র্য শুধু পেট নয়, আত্মাকেও ক্ষুধার্ত রাখে। যখন অমিতের 18 বছর বয়স হলো, তখন নিয়ম অনুযায়ী তাকে অনাথ আশ্রম ছাড়তে হলো। সে এক ছোট ব্যাগ নিয়ে বাইরের দুনিয়ায় পা রাখল, কোনো সাহায্য ছাড়া, কোনো গ্যারেন্টি ছাড়া, শুধু নিজের সাহসের ওপর ভর করে। অমিতের না ছিল থাকার জায়গা, না কোনো চাকরি, কিন্তু তার ভেতরে এক আগুন ছিল বড় কিছু করার। সে পুরো শহরে কাজের সন্ধান করল। একদিন অনেক ঘোরার পর সে এক খবরের কাগজ বিক্রেতার কাছে কাজ পেল। ভোরে উঠে এসে মানুষের বাড়িতে কাগজ দিতে শুরু করল। এই কাজ ছোট হলেও অমিতের জন্য এটি এক আশার আলো ছিল। অমিত ভাবল, যদি এই পৃথিবীতে এগোতে হয়, তবে পড়াশোনাই হলো তার সবচেয়ে বড় অস্ত্র। কাগজ বিক্রি করে যে টাকা পেত, তা দিয়ে অভাব মেটাতো এবং বাকিটা পড়াশোনার জন্য জমাতো। দিনে পড়াশোনা, সকালে কাগজ দেওয়া এবং রাতে ক্লান্ত হয়ে ফুটপাতে ঘুমিয়ে পড়া, এটিই ছিল অমিতের রোজকার জীবন। সময়ের সাথে সাথে কাগজ দেওয়ার পাশাপাশি অমিত জুতো পালিশ করা, গাড়ি পরিষ্কার করা এবং টিউশন পড়ানোর মতো কাজও করেছে। কিন্তু অমিতের মুখে কখনো ক্লান্তি থাকত না, কারণ তার স্বপ্নের উজ্জ্বলতা সব কষ্টকে পেছনে ফেলে দিত। অমিত এক ছোট কলেজে ভর্তি হলো এবং গ্র্যাজুয়েশন শুরু করলো। গ্র্যাজুয়েশন শেষ করার পর তার মনে বারবার এক প্রশ্ন আসতো, এখন এরপর কি? একদিন খবরের কাগজে সে একটি খবর দেখল যে ইউপিএসসি পরীক্ষায় এক গরিব কৃষকের ছেলে আইপিএস হয়েছে। অমিতের মনে বিদ্যুৎ খেলে গেল। সে ভাবল, ও যদি পারে তবে আমি কেন নয়? সেই দিনই সে প্রতিজ্ঞা করল যে তার একমাত্র লক্ষ্য হলো আইপিএস হওয়া।
বই কেনার টাকা ছিল না বলে সে পাবলিক লাইব্রেরিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করত। যেখানে অন্যদের গাইডেন্স ও কোচিং ছিল, অমিতের কাছে ছিল শুধু আত্মবিশ্বাস। অনেক বছরের কঠোর পরিশ্রম, খিদে ও ঘুমের কুরবানি এবং অসংখ্য চোখের জলের পর অবশেষে সে ইউপিএসসি ফর্ম ফিল আপ করল। পরীক্ষার দিন তার কাছে ভালো পোশাক ছিল না, শুধু একটি পুরনো ব্যাগ যাতে তার স্বপ্নগুলো বন্ধ ছিল। পরিশ্রম কখনো বৃথা যায় না এবং অমিত প্রথম প্রচেষ্টাতেই ইউপিএসসি পরীক্ষায় সফল হল। রেজাল্ট আসতেই অমিত অঝরে কাঁদতে লাগল। এই জয় শুধু পরীক্ষার জয় ছিল না, এটি ছিল সেই ক্ষুধার্ত পেটের, ফুটপাতে কাটানো রাতের এবং নীরবে ঝরানো চোখের জলের জয়। এরপর এলো ইউপিএসসি ইন্টারভিউ। অমিত নিজেকে তৈরি করল, কিন্তু তার আর্থিক অবস্থা তখনও একই রকম ছিল। তার কাছে পরার মতো দামি পোশাক ছিল না। সে এক সাধারণ সাদা শার্ট এবং সাধারণ প্যান্ট ইস্ত্রি করে পড়ে গেল। জুতোও সেই পুরনোগুলোই পালিশ করে নিল। ইন্টারভিউ কক্ষে ঢোকার পর এক ইন্টারভিউয়ার তার সাধারণ পোশাক দেখে তাকে নিজের সম্পর্কে বলতে বললেন। অমিত দরাজ গলায় তার অনাথ আশ্রমের গল্প, খবরের কাগজ বিক্রি আর জুতো পালিশের কাহিনী শোনাল। তার গল্প শুনে সবাই অবাক হয়ে গেলেন। তারা বললেন, অমিত, তোমার কাহিনী অত্যন্ত অনুপ্রেরণামূলক। এরপর তাকে রাজনীতি, সমাজ ও আইন নিয়ে প্রশ্ন করা হলো এবং অমিত প্রতিটি প্রশ্নের উত্তর আত্মবিশ্বাসের সাথে দিল। রেজাল্টের দিন অমিত এক পরিচিত শেঠজির গাড়ি পরিষ্কার করছিল। সেই শেঠজি অমিতকে রেজাল্ট দেখে জানালেন যে সে আইপিএস হয়েছে। অমিত আনন্দে শেঠজিকে জড়িয়ে ধরে কাঁদল। তার কাহিনী পুরো মহল্লায় ছড়িয়ে পড়ল। এরপর ট্রেনিং শেষ করে তার প্রথম পোস্টিং হল শিবগঞ্জ জেলায়। এখন সেই অমিত যে রাস্তায় কাগজ বিক্রি করত, সে সরকারি গাড়িতে চড়ে ঘুরে বেড়াত। একদিন একটি মামলার মিটিং শেষে ফেরার পথে হঠাৎ এক বৃদ্ধা মহিলা তার গাড়ির সামনে চলে এলেন। অমিত গাড়ি থেকে নামল। মহিলাটি অত্যন্ত দুর্বল এবং জরাজীর্ণ অবস্থায় ছিলেন। অমিত কাছে যেতেই মহিলা কাঁপানো গলায় বললেন, বেটা, তুই এসে গেছিস, আমার জন্য খাবার আনলি না? বেটা শব্দটি শুনে অমিতের মনে এক অদ্ভুত অনুভূতি হল। সে মহিলাকে একটি হোটেলে নিয়ে গিয়ে নিজের হাতে খাবার খাওয়ালো। এরপর তার চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করালো। 6 মাস পর হাসপাতাল থেকে ফোন এলো যে মহিলাটি এখন সুস্থ। অমিত তাকে নিজের বাড়িতে নিয়ে এলো। সেখানে কথায় কথায় মহিলাটি তার পরিচয় দিলেন। তার নাম সবিতা দেবী, স্বামী রমেশ শর্মা এবং তাদের বাড়ি লখনৌতে ছিল। যখন তিনি জানালেন যে খিদের জ্বালায় তিনি তার সন্তানদের অনাথ আশ্রমে ছেড়েছিলেন এবং তার বড় ছেলের নাম অমিত শর্মা ছিল, তখন অমিতের হাত থেকে জলের গ্লাস পড়ে গেল। সে তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমিই তোমার অমিত। মা ও ছেলের এই পুনর্মিলন অত্যন্ত আবেগপূর্ণ ছিল। সবিতা দেবী জানালেন যে অ্যাক্সিডেন্টের কারণে তিনি স্মৃতি হারিয়েছিলেন, তাই সন্তানদের খুঁজতে পারেননি। এরপর অমিত তার ক্ষমতার সাহায্যে অন্য ভাই বোনদেরও খুঁজে বের করল। সে দেখল পূজা, মনোজ আর গুড্ডু যে পরিবারে আছে সেখানে তারা খুব সুখে আছে। অমিত ঠিক করল তাদের বর্তমান সুখী জীবনে সে ব্যাঘাত ঘটাবে না। পরবর্তীতে অমিত নেহা নামে এক সংস্কারী মেয়েকে বিয়ে করল এবং তারা মা সবিতা দেবীকে নিয়ে সুখে শান্তিতে থাকতে শুরু করল। অমিতের এই কাহিনী আমাদের শেখায় যে জীবন যত কঠিনই হোক না কেন, যদি লক্ষ্য স্থির থাকে এবং পরিশ্রম করার মানসিকতা থাকে, তবে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব।